হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টর নিয়ে ডিসকাশন করব। ভেক্টর কিন্তু তোমাদের ফিজিক্স শেখার পয়েন্ট অফ ভিউ থেকে বিশালই ইম্পর্টেন্ট। কারণ 11 বলো, 12 বলো, নিট বলো, জেই বলো, হোল অফ দ্য ফিজিক্স জুড়ে কিন্তু ভেক্টর লাগবেই। 80% অফ দ্য জায়গাতে কিন্তু ভেক্টর লাগে। যদি তোমরা ভেক্টর খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু ফিজিক্স বুঝতে করতে খুব ভালো লাগবে, মজা আসবে, আর করতে তোমরা পারবেও। কিন্তু ভেক্টর যদি ভালো করে শেখা না থাকে তাহলে কিন্তু ফিজিক্সে প্রত্যেকটা জায়গাতে তোমরা কিন্তু ল্যাগ ফিল করবে। তাই জন্য ভেক্টর তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও, আবার ফিজিক্স শেখার পয়েন্ট অফ ভিউ থেকেও। চলো আমরা একে একে ভেক্টরের কনসেপ্টগুলো শিখতে শুরু করি। সবথেকে প্রথমে যেটা বুঝতে হবে, ভেক্টর কোয়ান্টিটি কি আর স্কেলার কোয়ান্টিটি কি। ভেক্টর কোয়ান্টিটি কি, স্কেলার কোয়ান্টিটি কি, এটা তোমরা প্রথম ক্লাস 9-এ পড়েছিলে। আর এর ডেফিনেশনটাও খুব সহজ। ভেক্টর কোয়ান্টিটি মানে কি হবে? ভেক্টর কোয়ান্টিটি মানে যার ম্যাগনিটিউডও দেওয়া থাকবে। ভেক্টর কোয়ান্টিটি মানে যার ম্যাগনিটিউড থাকবে আর ডাইরেকশনও থাকবে। কিন্তু স্কেলার কোয়ান্টিটি মানে কি? যার ম্যাগনিটিউড থাকবে কিন্তু যার ডাইরেকশন থাকবে না। কি বললাম? ভেক্টর কোয়ান্টিটি মানে যার ম্যাগনিটিউডও থাকবে আর ডাইরেকশনও থাকবে। ম্যাগনিটিউড মানে যার মান থাকবে আর ডাইরেকশন মানে যার দিক থাকবে। তাহলে ভেক্টর কোয়ান্টিটি সেই কোয়ান্টিটিগুলোকে বলবো যার ম্যাগনিটিউড অর্থাৎ মানও থাকবে, ডিরেকশন অর্থাৎ দিকও থাকবে। কিন্তু স্কেলার কোয়ান্টিটি আমি সেই কোয়ান্টিটিগুলোকে বলবো যার ম্যাগনিটিউড তো থাকবে কিন্তু ডিরেকশন থাকবে না। একটা এক্সাম্পল দিলে তোমার ব্যাপারটা ক্লিয়ার হবে। স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল হচ্ছে মাস। মাস মাস হতে পারে, লেন্থ হতে পারে, টেম্পারেচার হতে পারে। তুমি বলো, মাসের কি কোনো দিক আছে? ভরের কি কোনো দিক আছে? দৈর্ঘ্যের কি কোনো দিক রয়েছে? টেম্পারেচার অর্থাৎ উষ্ণতার কি কোনো দিক রয়েছে? এদের কিন্তু দিক নেই। এই সমস্ত রাশিগুলোকে স্পেসিফাই করতে গেলে শুধুমাত্র মানটাই যথেষ্ট। ধরো সাপোজ করো আমার ভর হচ্ছে 70 কেজি, তাহলে 70 কেজির কোনো ডিরেকশন নেই। তোমাকে যদি বলে দেওয়া হয় যে আমার মাস 70 কেজি, তাহলে তুমি আমার মাস সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনটা পেয়ে যাচ্ছ। সাপোজ করো এখন যে রুমের টেম্পারেচার সেটা হচ্ছে 35 ডিগ্রি। যদি তোমাকে বলে দেওয়া হয় যে রুমের টেম্পারেচার 35 ডিগ্রি, তাহলেই কিন্তু তুমি রুমের টেম্পারেচার সম্পর্কে পুরোপুরি ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছ। তোমাকে কিন্তু ডিরেকশন মেনশন করার কিন্তু কোনো প্রয়োজন হচ্ছে না। তাই জন্য টেম্পারেচার হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি। সাপোজ করো তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার লেন্থ কত, তুমি বলবে স্যার আমার লেন্থ হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। তাহলে 5 ফুট 2 ইঞ্চি তুমি যদি বলে দাও যে তোমার লেন্থটা হচ্ছে 5 ফিট 2 ইঞ্চ, তাহলে কিন্তু লেন্থের সম্পর্কে পুরোপুরি ইনফরমেশনটা তুমি কিন্তু স্পেসিফাই করে দিচ্ছ। তোমাকে কিন্তু বলতে হচ্ছে না যে স্যার আমার লেন্থ 5 ফিট 2 ইঞ্চ ইন দ্য ডিরেকশন অফ ইস্ট। এটা কিন্তু বলতে হচ্ছে না। সুতরাং লেন্থ হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড অর্থাৎ মানটাকেই বলে দিলে তোমার পুরোপুরি লেন্থ সম্পর্কে ওভারঅল ডেসক্রিপশন কিন্তু পাওয়া যাচ্ছে। তাই জন্য এই ধরনের কোয়ান্টিটিকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলবো। অন্যদিকে ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল কি হতে পারে? ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল হতে পারে ভেলোসিটি, তারপরে ফোর্স, তারপরে মোমেন্টাম, এরকম অনেক রয়েছে। আমি জাস্ট 3টে এক্সাম্পল নিয়েছি। সাপোজ করো আমি বললাম যে আমি কোনো একটা অবজেক্টের উপরে ফোর্স লাগিয়েছি 2 নিউটন। তাহলে কি আমার ইনফরমেশনটা সাফিসিয়েন্ট রয়েছে? আমি যদি বলি যে কোনো একটা অবজেক্টের উপরে আমি 2 নিউটন ফোর্স লাগিয়েছি, তাহলে কিন্তু আমার ইনফরমেশন সাফিসিয়েন্ট নয়। তুমি প্রশ্ন করবে স্যার 2 নিউটন ফোর্স তো লাগিয়েছেন, আপনি কোন ডাইরেকশন বরাবর লাগিয়েছেন? উপরের দিকে লাগিয়েছেন, না নিচের দিকে লাগিয়েছেন, না ডান দিকে লাগিয়েছেন, না বাঁ দিকে লাগিয়েছেন? তাহলে আমি যখন ফোর্স নিয়ে কোনো কথা বলবো, তখন ফোর্স নিয়ে যখন কথা বলছি তখন মানের পাশাপাশি আমাকে দিকটাও কিন্তু মেনশন করতে হচ্ছে, ম্যাগনিটিউডের পাশাপাশি আমাকে ডিরেকশনটাও কিন্তু মেনশন করতে হচ্ছে। তাই জন্য ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটির আন্ডারে আসে। সাপোজ করো তুমি 3 মিটার পার সেকেন্ড এত বেগ নিয়ে চলছো। সাপোজ করো তুমি 3 মিটার পার সেকেন্ড এত বেগ নিয়ে চলছো। বেগটাকে ইংরেজিতে ভেলোসিটি বলে। আমি যদি বলি যে আমি বাইকে 3 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে চলছি, তখন তোমার মাথায় প্রশ্ন আসবে স্যার আপনি কোন দিকে বাইক নিয়ে যাচ্ছেন? ইস্টের দিকে যাচ্ছেন, না ওয়েস্টের দিকে যাচ্ছেন, না নর্থের দিকে যাচ্ছেন, না সাউথের দিকে যাচ্ছেন?
তাহলে আমি যখন ভেলোসিটি কথাটা মেনশন করছি তখন শুধুমাত্র আমাকে মানটা মেনশন করলে হচ্ছে না, আমাকে সঙ্গে সঙ্গে দিকটাকেও কিন্তু মেনশন করতে হচ্ছে। তাই জন্য ভেলোসিটি হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি, কারণ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করতে গেলে ম্যাগনিটিউড ছাড়া আমাকে ডিরেকশনটাও কিন্তু মেনশন করতে হবে, তবেই কিন্তু ভেলোসিটি সম্পর্কে পুরোপুরি ইনফরমেশনটা দেওয়া সম্ভব। তাহলে যে সমস্ত কোয়ান্টিটিগুলোর ইনফরমেশন দিতে গেলে আমাকে মান আর দিক, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই মেনশন করতে হচ্ছে, সেই সমস্ত কোয়ান্টিটিকে আমি ভেক্টর কোয়ান্টিটি বলবো। এবারে স্কেলার কোয়ান্টিটি কি, কোন লকে মেনে চলে? স্কেলার কোয়ান্টিটি নিয়ে যখন আমি ডেসক্রাইব করব তখন স্কেলার কোয়ান্টিটি কিছু একটা লকে মেনে চলে, সেটা হচ্ছে ল অফ অ্যালজেব্রা। স্কেলার কোয়ান্টিটি বীজগাণিতিক যোগফলের নিয়ম মেনে চলে, মানে অ্যালজেব্রিক সামের নিয়ম মেনে চলছে, ঠিক আছে? এটা যে লকে ফলো করে সেটা হচ্ছে অ্যালজেব্রিক সাম, বা মানে বলতে পারো ল অফ অ্যালজেব্রাকে মেনে চলে। এক্সাম্পল দিচ্ছি, সাপোজ করো আমার মাস হচ্ছে 70 কেজি। আমি যদি একটা 10 কেজির বাক্স নিয়ে হাঁটি তাহলে বাক্স সমেত আমার মাস কত হবে? আমার মাস 70 কেজি আর বাক্সের মাস 10 কেজি, তাহলে টোটাল মাস কত হলো? 70 প্লাস 10 ইকুয়ালস টু 80 কেজি। তাহলে এই যে মাসের যখন আমি যোগ বিয়োগ করছি এটা কিন্তু ল অফ অ্যালজেব্রাকে মেনে চলছে, অর্থাৎ টোটাল মাস m ইকুয়ালস টু টোটাল মাস m ইকুয়ালস টু m1 প্লাস m2 প্লাস m3। কি বললাম বুঝতে পারলে? যখন আমি ধরো সাপোজ করো আমার মাস 70 কেজি, আমি 10 কেজির একটা বক্সকে নিয়ে হাঁটছি, তাহলে বক্স সমেত আমার মাসটা কত হবে? 70 প্লাস 10 ইকুয়ালস টু 80 কেজি। তাহলে এই যে মাসের যোগটা হচ্ছে এটা কিন্তু ল অফ অ্যালজেব্রাকে মেনে চলছে, কিন্তু ভেক্টর কোয়ান্টিটি ল অফ অ্যালজেব্রাকে মেনে চলে না। ভেক্টর কোয়ান্টিটি ল অফ ভেক্টর এডিশনকে মেনে চলে, এটা মেনে চলবে ল অফ ভেক্টর এডিশনকে। ল অফ ভেক্টর এডিশনকে। এবারে তোমার মাথায় প্রশ্ন আসবে যে স্যার এই ল অফ ভেক্টর এডিশন মানেটা কি? ল অফ ভেক্টর এডিশন মানেটা কি? ল অফ ভেক্টর এডিশন কিন্তু আমরা ভেক্টর অ্যালজেব্রাতেই পড়বো। ল অফ ভেক্টর এডিশনের মধ্যে দুটো ল আছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, একটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল। এই দুটো লই কিন্তু আমরা ভেক্টর অ্যালজেব্রাতে পড়বো। তাহলে যখন আমরা ভেক্টর কোয়ান্টিটির ডেফিনেশন দেব তখন শুধুমাত্র এই ডেফিনেশন দিলে চলবে না যে যে কোয়ান্টিটির ম্যাগনিটিউড আর ডাইরেকশন রয়েছে সেগুলো ভেক্টর কোয়ান্টিটি বলে। তুমি যদি এই ডেফিনেশনটা দাও তাহলে তোমার ডেফিনেশনটা কিন্তু ভুল হয়ে যাবে। তুমি যদি, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে, তুমি যখন যদি বলো যে যে সমস্ত কোয়ান্টিটির ম্যাগনিটিউডও রয়েছে ডিরেকশনে রয়েছে সেই কোয়ান্টিটিকে ভেক্টর কোয়ান্টিটি বলে, তোমার কিন্তু অ্যান্সারটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ কারেন্ট হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যার ডিরেকশনও রয়েছে, যার ম্যাগনিটিউডও রয়েছে, কিন্তু সেটা ভেক্টর কোয়ান্টিটি নয়, সেটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। কারেন্ট হচ্ছে এমন এক ধরনের কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড রয়েছে, যার ডিরেকশন রয়েছে, কিন্তু সেটা ভেক্টর কোয়ান্টিটি নয়, সেটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি। কেন এটা ভেক্টর কোয়ান্টিটি নয়? কারণ কারেন্ট ল অফ ভেক্টর এডিশনকে মেনে চলে না। তাহলে প্রপার ডেফিনেশন যদি তোমাকে ভেক্টর কোয়ান্টিটি দিতে হয় তাহলে তোমাকে তিনটে প্রপার্টিকে ডিফাইন করতে হবে। ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড রয়েছে, যার ডিরেকশন রয়েছে, আর যেটা ল অফ ভেক্টর এডিশনকে মেনে চলে, সেই কোয়ান্টিটিকেই আমি ভেক্টর কোয়ান্টিটি বলবো। তাহলে ডিরেকশন, তাহলে আমার ম্যাগনিটিউড থাকতে হবে, তাহলে আমার ডিরেকশন থাকতে হবে, আর ভেক্টর কোয়ান্টিটি অবশ্যই ল অফ ভেক্টর এডিশনকে মেনে চলবে। বোঝা গেছে? আমি যে কথাগুলো বললাম সেটা কিন্তু খাতায় নোট ডাউন করে নাও, না হলে কিন্তু পরে ভুলে যাবে। যাই হোক, এবারে আমাদেরকে বুঝতে হবে যে আমরা
ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট কিভাবে করব, ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট কি করে করব। দেখো, ভেক্টরকে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে আমাকে একটা অ্যারোযুক্ত স্ট্রেট লাইন নিতে হবে, এই অ্যারোযুক্ত স্ট্রেট লাইন নিতে হবে। এবারে এর দুটো পয়েন্ট থাকবে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে এফ। এখন আই মানে কি আর এফ মানে কি? আই মানে হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, আই মানে হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এফ মানে কি? এফ মানে হচ্ছে ফাইনাল পয়েন্ট। এই জিনিসটা খেয়াল রাখবে, যেখান থেকে ভেক্টরটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, যেখানে গিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। অনেক বইয়ে তোমার টেল হেড এই কনসেপ্টটা বলা থাকে, আমার কিন্তু ইনিশিয়াল ফাইনাল এভাবে আমি মনে রাখি। এবার তোমাদের যেটা খুশি সেটা তো তোমরা মনে রাখবে। যেখান থেকে ভেক্টর শুরু হচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, যেখানে গিয়ে ভেক্টর শেষ হচ্ছে সেটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এবারে এই অ্যারোটা কি রিপ্রেজেন্ট করছে? অ্যারোটা ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে, এই অ্যারোটা ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে। এখন কোন ভেক্টরের ম্যাগনিটিউড কত বেশি সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমাকে, দেখো ভেক্টরের ডিরেকশনটা তো এই অ্যারো রিপ্রেজেন্ট করছে, কিন্তু ভেক্টরের ম্যাগনিটিউডটাকে রিপ্রেজেন্ট করার জন্য এই স্ট্রেট লাইনের লেন্থটা, মানে এই যে স্ট্রেট লাইন অ্যারোযুক্ত যে স্ট্রেট লাইনটা রয়েছে সেই স্ট্রেট লাইনের লেন্থটা আমার ভেক্টরের ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করে। তাহলে তাহলে দেখো, এই ডাইরেকশনকে মেনশন করে কে? অ্যারোটা। আর ম্যাগনিটিউডকে কে মেনশন করে? লেন্থ অফ স্ট্রেট লাইন, লেন্থ অফ স্ট্রেট লাইন। বোঝা গেছে? আর হ্যাঁ, সাপোজ করো এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, সাপোজ করো এই ভেক্টরটা হচ্ছে আমার এ ভেক্টর। যখন কোনো একটা ভেক্টরকে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় তখন সেই ভেক্টরটার মাথায় একটা অ্যারো সাইন দিতে হয়। যখন সাপোজ করো এই যে আইএফ ভেক্টরটা, এটা এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। এ ভেক্টর মানে সাপোজ সেটা করো ভেলোসিটি ভেক্টর হতে পারে, সেটা ফোর্স ভেক্টর হতে পারে, সেটা মোমেন্টাম ভেক্টর হতে পারে, ভেক্টর কোয়ান্টিটি যা যা রয়েছে আর কি। সাপোজ করো এটা এ ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি তাই জন্য সাপোজ করো এটা হচ্ছে এ কোয়ান্টিটি, যেহেতু এটা ভেক্টরের আন্ডারে আসছে তাই জন্য মাথায় একটা অ্যারো সাইন দিতে হবে। বোঝা গেছে? এবারে এই যে কোয়ান্টিটি, এটার ম্যাগনিটিউডটাকে বোঝানোর জন্য, এটার ম্যাগনিটিউডটাকে মেনশন করার জন্য, এটার ম্যাগনিটিউডটাকে মেনশন করার জন্য আমি সিম্পল এ দিয়ে রিপ্রেজেন্ট করব। আর এ ইজ ইকুয়াল টু হচ্ছে মড অফ এ, এই এ ইজ ইকুয়াল টু হচ্ছে মড অফ এ। যখন আমি শুধুমাত্র ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করব তখন আর মাথায় অ্যারো সাইনটা দেব না, সিম্পল এ লিখব। বা আমি দুটো বড় স্ট্রেট লাইনের মাঝে এ ভেক্টরটাকে লিখব, এটাকে মড বলা হয়। মড মানে আমি শুধুমাত্র ভ্যালুটা কনসিডার করব। সাপোজ করো যদি আমাকে এটা বলে দেওয়া থাকে তখন এটা শুধুমাত্র ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? আর এটা মানেই হচ্ছে ক্যাপিটাল এ। বুঝতে পারছো?
এখান থেকে আর দাঁড়াও, এবারে টাইপস অফ ভেক্টর পড়তে হবে। যাই হোক, এবার আমাদেরকে টাইপস অফ ভেক্টর পড়তে হবে। প্রথমে আমরা পড়বো ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর মানে হচ্ছে, সাপোজ করো আমার ভেলোসিটিটা এই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। সাপোজ করো আমার ভেলোসিটি হচ্ছে v1। এই যে বললাম এটা হচ্ছে একটা ভেক্টর যেটা আমার ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে, আর আমার ভেলোসিটিকে আমি v1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাই জন্য v1 এর মাথায় একটা অ্যারো সাইন দিয়েছি। বোঝা গেছে? এবার সাপোজ করো তুমি v2 ভেলোসিটি নিয়ে মুভ করছো। তুমি v2 ভেলোসিটি নিয়ে মুভ করছো। সাপোজ করো আমার ভেলোসিটির যে ভ্যালু, তোমার ভেলোসিটির যে ভ্যালু সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর আমিও মুভ করছি ইস্টের দিকে, তুমিও মুভ করছো ইস্টের দিকে, অর্থাৎ আমিও পূর্ব দিকে হাঁটছি, তুমিও পূর্ব দিকে হাঁটছো। তাহলে আমাদের যে ভেক্টরের মানে আমাদের যে ভেলোসিটি ভেক্টরটা হবে তার মানটাও সেম, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড, আর তার দিকটাও সেম, অর্থাৎ আমিও মুভ করছি ইস্টের দিকে, তুমিও মুভ করছো ইস্টের দিকে। তাহলে আমার আর তোমার ভেলোসিটিকে যে দুটো ভেক্টর রিপ্রেজেন্ট করবে তাদের ম্যাগনিটিউডও সেম হচ্ছে, তাদের ডিরেকশনও সেম হচ্ছে, তাই জন্য এই দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল ভেক্টর বলবো। বোঝা গেছে? এই গেল ইকুয়াল ভেক্টর। এবারে পড়বো প্যারালাল ভেক্টর কি। সাপোজ করো আমি মুভ করছি এটা হচ্ছে v1 ভেক্টর, আর এটা হচ্ছে v2 ভেক্টর। আমিও মুভ করছি ইস্টের দিকে, তুমিও মুভ করছো ইস্টের দিকে। সাপোজ করো আমি হাঁটছিলাম মাঠে, আর আমার ভেলোসিটি ভেক্টরের যে ভ্যালু সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এবারে তুমি আমাকে সাইকেলে করে ওভারটেক করলে, তুমি সাইকেলে করে সাপোজ করো টিউশনি পড়তে যাচ্ছিলে, তোমার ভেলোসিটি v2 ইজ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। তার মানে আমার ভেলোসিটির ডাইরেকশন আর তোমার ভেলোসিটির ডিরেকশন কিন্তু সেম, তুমিও ইস্টের দিকে মুভ করছো, আমিও ইস্টের দিকে মুভ করছি, কিন্তু আমি মুভ করেছিলাম 2 মিটার পার সেকেন্ডে আর তুমি মুভ করছিলে 4 মিটার পার সেকেন্ডে। তাহলে আমাদের দুজনের ভেক্টরের ম্যাগনিটিউড কিন্তু সেম নয়, অর্থাৎ আমাদের দুজনের ভেলোসিটি ভেক্টরের ম্যাগনিটিউড কিন্তু সেম নয়, কিন্তু ডিরেকশনটা সেম। আর যেহেতু ডিরেকশনটা সেম তাই জন্য এই ধরনের ভেক্টরকে আমরা প্যারালাল ভেক্টর বলবো। বোঝা গেছে? এটা হয়ে গেল।
তাহলে ইকুয়াল ভেক্টর হলো, প্যারালাল ভেক্টর হলো। এবারে আমরা পড়বো অ্যান্টি প্যারালাল ভেক্টর। সাপোজ করো আমি মুভ করছি ইস্টের দিকে, আমি মুভ করছি ইস্টের দিকে, আর সাপোজ করো তুমি মুভ করছো ওয়েস্টের দিকে। তুমি মুভ করছো ওয়েস্টের দিকে, আমি হাঁটতে যাচ্ছিলাম, আমি 2 মিটার/সেকেন্ড ভেলোসিটি নিয়ে মুভ করছি। আর তুমি সাইকেলে করে টিউশন পড়ে আসছিলে, তোমার ভেলোসিটি v2 ইকুয়ালস টু হচ্ছে 4 মিটার/সেকেন্ড। আমি ওয়াক করছিলাম ইস্টের দিকে 2 মিটার/সেকেন্ড ভেলোসিটি নিয়ে, আর তুমি টিউশন পড়ে ফেরত আসছিলে সাইকেল নিয়ে 4 মিটার/সেকেন্ড ভেলোসিটি নিয়ে। তাহলে আমাদের ভেলোসিটির ম্যাগনিটিউডও সেম নয়, আর ডিরেকশনটাও কিন্তু অপোজিট। তাই জন্য এই ধরনের ভেক্টরকে আমরা অ্যান্টি প্যারালাল ভেক্টর বলবো। বোঝা গেছে? এই জন্য আমরা এই ভেক্টরগুলোকে অ্যান্টি প্যারালাল ভেক্টর বলবো। এবার সাপোজ করো এবারে আমরা পড়বো অপোজিট ভেক্টর। সাপোজ করো আমি ওয়াক করছিলাম ইস্টের দিকে 2 মিটার/সেকেন্ডে, আর তুমিও হেঁটে হেঁটে টিউশন থেকে ফেরত আসছিলে, তোমারও ভেলোসিটি কিন্তু 2 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমার v1 ভেক্টর, এটা হচ্ছে আমার v2 ভেক্টর। আমি মুভ করছিলাম ইস্টের দিকে, তুমি মুভ করছিলে ওয়েস্টের দিকে। এখানে v1 ভেক্টরের ম্যাগনিটিউড আর v2 ভেক্টরের ম্যাগনিটিউড সেম, আর এগুলো হচ্ছে 2 মিটার/সেকেন্ড। তাহলে আমার ভেলোসিটির ম্যাগনিটিউড আর তোমার ভেলোসিটির ম্যাগনিটিউড সেম, আর দুজনে অপোজিট ডিরেকশনে মুভ করছিলাম। তাই জন্য এইগুলো হয়ে যাচ্ছে অপোজিট ভেক্টর বা নেগেটিভ ভেক্টরও তুমি বলতে পারো। বোঝা গেছে? বাস। তাহলে ইকুয়াল ভেক্টর হলো, প্যারালাল ভেক্টর হলো, অ্যান্টি প্যারালাল ভেক্টর হলো, অপোজিট ভেক্টর হলো। এবারে পড়বো কোলিনিয়ার ভেক্টর। এখানে হয়ে যাবে কোলিনিয়ার ভেক্টর। দাঁড়াও, এবারে আমরা পড়বো কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার নামটা শুনেই বুঝতে পারছো
যে তারা একই লাইন বরাবর অবস্থিত হবে। কোলিনিয়ার মানে যারা সেম লাইন বরাবর থাকবে ওদেরকে আমরা কোলিনিয়ার ভেক্টর বলবো। দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এরা দেখো একই লাইন বরাবর আছে, তাই জন্য এটা হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এরাও হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা, এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এটাও হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এরাও হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। তুমি লক্ষ্য করে দেখো প্রত্যেকেই কিন্তু একই লাইন বরাবর অবস্থিত। সেম লাইন, সেম লাইন, সেম লাইন, সেম লাইন। তাহলে এখানে এই ভেক্টর কোলিনিয়ার ভেক্টর, এই ভেক্টরটা কোলিনিয়ার ভেক্টর, এই ভেক্টর কোলিনিয়ার ভেক্টর, এই দুটো ভেক্টর কোলিনিয়ার ভেক্টর। নাম দিয়ে দিই, নাম দিলে বুঝতে তোমাদের সুবিধা হবে। সাপোজ করো এটা হচ্ছে আমার v1 ভেক্টর আর এটা হচ্ছে আমার v2 ভেক্টর। সাপোজ করো এটা হচ্ছে আমার u1 ভেক্টর আর এটা হচ্ছে আমার u2 ভেক্টর। এটা হচ্ছে আমার w1 ভেক্টর, এটা হচ্ছে আমার w2 ভেক্টর, এটা হচ্ছে আমার a1 ভেক্টর, এটা হচ্ছে আমার a2 ভেক্টর। তাহলে এইগুলো হচ্ছে আমার কোলিনিয়ার ভেক্টর। বোঝা গেছে? আর কি আছে? এবার আছে কোপ্লেনার ভেক্টর। জায়গা নেই। নেক্সট পেজ। কোপ্লেনার, কোপ্লেনার, কো মানে হচ্ছে সেম। দেখো এখানে আমরা কো লিনিয়ার পড়েছিলাম, কো মানে সেম, কো লিনিয়ার মানে সেম লাইন, সেম লাইন বরাবর থাকলেই আমার কোপ্লেনার ভেক্টর। এইখানে আমরা পড়ছি কোপ্লেনার, কো মানে হচ্ছে সেম, প্লেনার মানে সেম প্লেনে থাকবে, এইরকম ভেক্টর গুলোকে আমরা কোপ্লেনার ভেক্টর বলবো। এক্সাম্পল নিতে পারি। সাপোজ করো এটা একটা প্লেন আর এখানে ডিফারেন্ট ভেক্টর গুলো রয়েছে। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তো এইগুলো সব কিন্তু কোপ্লেনার ভেক্টর। ঠিক আছে, নাম দিয়ে দিই। সাপোজ করো এটা হচ্ছে আমার a1 ভেক্টর, এটা হচ্ছে আমার a2 ভেক্টর, এটা হচ্ছে আমার a3 ভেক্টর, এটা হচ্ছে আমার a4 ভেক্টর, এটা হচ্ছে আমার a5 ভেক্টর, এটা হচ্ছে আমার a6 ভেক্টর, এটা হচ্ছে আমার a7 ভেক্টর। তাহলে এগুলো প্রত্যেকেই কিন্তু কোপ্লেনার ভেক্টরের আন্ডারে আসছে। বুঝতে পেরেছো? এবারে আমরা পড়ব কো ইনিশিয়াল ভেক্টর।
কো মানে কি? সেম। ইনিশিয়াল মানে কি? প্রাথমিক। অর্থাৎ যে সমস্ত ভেক্টরের প্রাথমিক বিন্দুগুলো সেম সেইগুলো হবে কো ইনিশিয়াল ভেক্টর। যেমন ধরো এটা, 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 এই প্রত্যেকটা ভেক্টরের প্রাথমিক বিন্দু কিন্তু সেম। অর্থাৎ প্রত্যেকটা ভেক্টর ও পয়েন্ট থেকে অরিজিনেট হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ও। ধরো এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। অর্থাৎ এইগুলো হচ্ছে কোইনিশিয়াল ভেক্টর। সাপোজ করো এই ভেক্টরটা হচ্ছে a1 ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে a2 ভেক্টর। আর এমনি এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, আর এটা হচ্ছে আমার ডি ভেক্টর। তাহলে এইগুলো হচ্ছে আমার কোইনিশিয়াল ভেক্টর। তাহলে কোপ্লেনার হলো, কোইনিশিয়াল হলো, আর কি বাকি আছে তোমাদের? মনে হচ্ছে, দেখি দাঁড়াও। এবারে কনকারেন্ট ভেক্টর আছে। কনকারেন্ট ভেক্টর কনকারেন্ট ভেক্টর। কনকারেন্ট ভেক্টর মানে কি হবে? সাপোজ করো এটা একটা ভেক্টর, দাঁড়াও, যে সমস্ত ভেক্টরগুলো একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে সেইগুলো হবে আমার কনকারেন্ট ভেক্টর। দেখো এই ভেক্টর বলো বা এই ভেক্টর বলো বা এই ভেক্টর বলো বা এই ভেক্টর বলো, এরা কিন্তু একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস করছে। অর্থাৎ এই ভেক্টরগুলো হবে কনকারেন্ট ভেক্টর। ঠিক আছে, আমি নামগুলো দিয়ে দিই। এটা হচ্ছে আমার a1 ভেক্টর, এটা হচ্ছে আমার a2 ভেক্টর, এটা হচ্ছে আমার a3 ভেক্টর, এটা হচ্ছে আমার a4 ভেক্টর। তাহলে এইগুলো হবে আমার কনকারেন্ট ভেক্টরের আন্ডারে আসছে। আর কি আছে? এবারে আসছে ইউনিট ভেক্টর।
ইউনিট ভেক্টর মানে যে ভেক্টরের ম্যাগনিটিউড 1 হবে সেই ভেক্টরগুলোকে আমি ইউনিট ভেক্টর বলবো। যে ভেক্টরের ম্যাগনিটিউড 1 হবে এই ভেক্টরের কি হয়, ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু 1 হয়। এই ভেক্টরটা যদি পেতে হয়, এই ভেক্টরটাকে যদি পেতে হয়, তাহলে আমি এ ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিই। যদি কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে যদি ডিভাইড করে দেওয়া হয়, তাহলে সেই ভেক্টরের মানটা 1 হয়ে যায়, ঠিক আছে। আর ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করার জন্য আমি ভেক্টরের মাথায় ওই কোয়ান্টিটির মাথায় একটা ক্যাপ দিয়ে দিই। এই ক্যাপ দিয়েছি মানে এটা ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে ইউনিট ভেক্টর মানে যে সমস্ত ভেক্টরের ম্যাগনিটিউড 1 হবে সেইগুলোকে আমি ইউনিট ভেক্টর বলবো। ইউনিট ভেক্টরকে যদি পেতে হয় তাহলে কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিয়ে দিতে হয়। যদি ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে মাথায় একটা ক্যাপ সাইন দিতে হয়, ঠিক আছে। এবারে আমাদের কিছু ইউনিট ভেক্টরের এক্সাম্পল হচ্ছে, কিছু এক্সাম্পল আছে। এটা হচ্ছে আই ক্যাপ, একটা হচ্ছে জে ক্যাপ, জায়গা তো নেই, আর একটা হচ্ছে কে ক্যাপ। এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স ডাইরেকশন, এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই ডাইরেকশন, এটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং জেড ডাইরেকশন। তুমি এটাকে এভাবেও লিখতে পারো, তাহলে ইউনিট ভেক্টর মানে হচ্ছে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড যদি 1 হয় তাহলে সেটাকে ইউনিট ভেক্টর বলবো। ইউনিট ভেক্টর যদি পেতে হয় তাহলে ওই ভেক্টরকে ওই ভেক্টরের কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরের ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিয়ে দিতে হয়। ইউনিট ভেক্টরকে যদি পেতে হয় তাহলে বললাম ওই কোনো একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিতে হয়। যদি ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে ওই ভেক্টর কোয়ান্টিটির মাথায় কিন্তু একটা ক্যাপ দিয়ে দিতে হয়, তাহলে সেটা ইউনিট ভেক্টর হয়ে যায়। কিছু এক্সাম্পল হচ্ছে এক্স অ্যাক্সিসের অ্যালং ইউনিট ভেক্টরকে আমি আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব, ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমি জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব, জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আমি কে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, ইউনিট ভেক্টরের কিছু কাজ রয়েছে। ইউনিট ভেক্টরের ভ্যালু যেহেতু 1, ইউনিট ভেক্টরের ভ্যালু যেহেতু 1, ইউনিট ভেক্টরের ভ্যালু যেহেতু 1, তাহলে এই ভেক্টরের এই ভেক্টরটাকে এই ভেক্টরকে যদি কোনো একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে গুণ করে দাও তাহলে, বলছি দাঁড়াও, এখানে তো বলার জায়গা নেই।
এর কিছু ইউজ রয়েছে। এর কিছু ইউজ রয়েছে। ইউজগুলো কি কি? প্রথম কথা, ইউনিট ভেক্টরকে ইউজ করা হয় ডাইরেকশনকে মেনশন করার জন্য। টু মেনশন ডাইরেকশন। এখন সাপোজ করো, ধরো আই ক্যাপ কি রিপ্রেজেন্ট করছে? অ্যালং এক্স অ্যাক্সিস ইউনিট ভেক্টরকে আই ক্যাপ রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের দিকে যে ইউনিট ভেক্টর রয়েছে সেটা আমার আই ক্যাপকে রিপ্রেজেন্ট করেছে। আমি যদি এই আই ক্যাপকে যদি 15 দিয়ে যদি গুণ করে দিই, বা আমি ঘুরিয়ে বলতে পারি 15কে যদি আই ক্যাপ দিয়ে আমি গুণ করে দিই, তাহলে কি হবে? পনেরোকে যদি আই ক্যাপ দিয়ে গুণ করে দিই, তাহলে এই যে ভেক্টরটা এলো, সেটা আমার একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে, অবভিয়াস ব্যাপার। যখন আমি আই ক্যাপকে 15 দিয়ে গুণ করে দিলাম, তখন আমি এক্স অ্যাক্সিস বরাবর 15 ইউনিট ট্রাভেল করছি। আই ক্যাপ মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। যখন আমি 15 দিয়ে আই ক্যাপকে গুণ করলাম, তখন এক্স অ্যাক্সিস বরাবর আমি 15 ইউনিট ট্রাভেল করছি, অর্থাৎ 15 দিয়ে গুণ করেছি মানে ভেক্টরের ভ্যালিউটা 15 গুণ বেড়ে গেছে। যখন আমি কোনো একটা স্কেলার কোয়ান্টিটিকে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করব, তার মানেটা হচ্ছে সেই ভেক্টরের ম্যাগনিটিউড তত গুণ বেড়ে যায়। ঠিক আছে, লিখে দিচ্ছি। ইফ we multiply a scalar with unit vector, then magnitude of that vector is increased by সাপোজ করো এই স্কেলার কোয়ান্টিটিটা হচ্ছে কে, এটা হয়ে যায় কে টাইমস। If we multiply a scalar k with unit vector, then magnitude of that vector is increased by k times. এখানে আমি i cap কে 15 দিয়ে গুণ করেছি, তাই জন্য নতুন যে ভেক্টরটা হয়েছে তার ভ্যালিউ কিন্তু ইনিশিয়ালের 15 টাইমস বেড়ে গেছে। ইনিশিয়ালি ভেক্টরটা আমার i cap ছিল, অর্থাৎ ভেক্টরের ম্যাগনিটিউড 1 ছিল। আমি যখন 15 দিয়ে ওই ইউনিট ভেক্টরকে গুণ করেছি, তখন তার ম্যাগনিটিউডটা হচ্ছে 15 টাইমস বেড়ে গেছে। বোঝা গেছে? তাহলে ইউনিট ভেক্টরের ইউজই হচ্ছে এই ভেক্টরটাকে আমরা ইউজ করি ডাইরেকশনটাকে স্পেসিফাই করতে। ঠিক আছে, সাপোজ করো 15 ছিল, আগে কি ছিল? 15 ছিল। ধরো তোমার স্পিড ইজ ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড ছিল। যখনই তুমি আই ক্যাপ দিয়ে গুণ করলে, যখনই তুমি 15 কে আই ক্যাপ দিয়ে গুণ করলে, তখন এটা কিন্তু আর স্কেলার কোয়ান্টিটি থাকলো না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আমার ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেল, এটা তখন আমার ভেলোসিটি হয়ে গেল। স্পিড যখন বলছিলাম, তখন সাপোজ করো তোমার স্পিড 15 মিটার পার সেকেন্ড ছিল।
যখনই তুমি ইউনিট ভেক্টর দিয়ে গুণ করলে তখন তার ডিরেকশনটাও কিন্তু এখন স্পেসিফাই হয়ে গেল। এখন তোমার স্পিড কিন্তু 15 মিটার পার সেকেন্ডই আছে, কিন্তু স্পিডের একটা স্পেসিফিক ডাইরেকশন দিয়ে দেওয়া হয়েছে। না ডাইরেকশনটা কোন দিকে, না ডাইরেকশনটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস। কি বললাম বুঝতে পারলে? তাহলে আমি কোনো একটা স্কেলারকে যখন ইউনিট ভেক্টর দিয়ে গুণ করছি তখন তার মানেটাই হচ্ছে তুমি তার ডাইরেকশনকে স্পেসিফাই করছো। ইউজটা কি? টু মেনশন ডিরেকশন। যখন তুমি কোনো একটা স্কেলারকে কোনো একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করছো তখন তুমি তার ডিরেকশনটাকে স্পেসিফাই করে দিচ্ছ। আবার যখন তুমি কোনো একটা স্কেলারকে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করছো তখন স্কেলারটা গুণ করা মানেই হচ্ছে সেই ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউডটা হচ্ছে তত টাইমস বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো কিন্তু ভালো করে খেয়াল রাখবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবারে পড়বো আমরা অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল ভেক্টর। অ্যাক্সিয়াল মানে অ্যাক্সিয়াল ভেক্টরের না স্পেশাল ইউজ রয়েছে। অ্যাক্সিয়াল ভেক্টর মানে অ্যাক্সিয়াল কথার মধ্যে কিন্তু অ্যাক্সিস কথাটা লুকিয়ে আছে। অ্যাক্সিস অ্যাক্সিস অ্যাক্সিয়াল ভেক্টর জেনারেলি রোটেশনাল মোশনের ক্ষেত্রে ইউজ করা হয়। যখন কোনো একটা অবজেক্ট রোটেট করছে, যখন কোনো একটা অবজেক্ট রোটেট করছে সেই রোটেশনাল মোশনকে রিপ্রেজেন্ট করার জন্য যে সমস্ত প্যারামিটারগুলো রয়েছে, কি কি প্যারামিটার হতে পারে? সেটা অ্যাঙ্গুলার স্পিড হতে পারে, সেটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হতে পারে, সেটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন হতে পারে। অর্থাৎ যখন কোনো একটা অবজেক্ট রোটেশনাল মোশন পারফর্ম করছে তখন সেই রোটেশনাল মোশনকে রিপ্রেজেন্ট করার জন্য যে সমস্ত রোটেশনাল কোয়ান্টিটিগুলো রয়েছে সেই সমস্ত রোটেশনাল কোয়ান্টিটিগুলোর যে ডিরেকশন, সেই ডিরেকশনটা ওই যে অবজেক্টটা রোটেট করছে কোনো একটা অ্যাক্সিস বরাবর রোটেট করছে সেই অ্যাক্সিস অফ রোটেশনের দিকে কাজ করে। সাপোজ করো এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে? সাপোজ করো এই সার্কেল বরাবর কোনো একটা অবজেক্ট রোটেট করছে, এই সার্কেল বরাবর কোনো একটা অবজেক্ট রোটেট করছে। এরপরে এই অবজেক্টের যে অ্যাঙ্গুলার স্পিড আছে, এই অবজেক্টের যে অ্যাঙ্গুলার ভেলোসিটি রয়েছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন রয়েছে, টর্ক রয়েছে, এই সমস্ত প্যারামিটারগুলো রিপ্রেজেন্ট বা এই সমস্ত এই যে অ্যাঙ্গুলার মোশনটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলো রয়েছে সেই সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোর ডিরেকশন কিন্তু এই অ্যাক্সিস অফ রোটেশন বরাবর হয়। তাই জন্য এই ধরনের ভেক্টরগুলোকে অ্যাক্সিয়াল ভেক্টর বলা হয়। তোমাদেরকে এগুলো পরে ভালো করে পড়ানো হবে। এর এক্সাম্পল হচ্ছে কি? এর এক্সাম্পল হচ্ছে যেমন অ্যাঙ্গুলার ভেলোসিটি, যেমন অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, যেমন টর্ক। এই সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলোর যে ডিরেকশন সেটা অ্যাক্সিস অফ মানে এই যে সার্কুলার মোশন বা রোটেশন, এই যে রোটেশন করছে সেটা তো নিশ্চয়ই একটা অ্যাক্সিস বরাবর করছে, সেই অ্যাক্সিস অফ রোটেশন বরাবর কাজ করে। তাই জন্য এই ধরনের ভেক্টরগুলোকে অ্যাক্সিয়াল ভেক্টর বলা হয়। অ্যাক্সিয়াল ভেক্টর সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে পরে। এখন আপাতত এটুকু বুঝলেই তোমার কাজ চলে যাবে। এবারে আমি তোমাদেরকে শেখাবো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস।
এক সেকেন্ড, দেখো সাপোজ করো এটা হচ্ছে একটা ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর। এখন দেখো এই দুটো ভেক্টরের মধ্যে দুটো অ্যাঙ্গেল হতে পারে, একটা হতে পারে এই অ্যাঙ্গেলটা, আর একটা হতে পারে এই অ্যাঙ্গেলটা। যখন তোমাদেরকে আমি ট্রিগোনমেট্রি পড়াই তখন তোমাকে বলেছিলাম, আচ্ছা এখানে ট্রিগোনমেট্রি কনসেপ্টে লাগবে না, সবসময় চেষ্টা করবে যে অ্যাঙ্গেলটা কম সেই অ্যাঙ্গেলটা নেওয়ার, সবসময় চেষ্টা করবে যে অ্যাঙ্গেলটা কম সেই অ্যাঙ্গেলটা নেওয়ার। এটা যদি θ1 হয়, এটা যদি θ2 হয়, তোমাকে সবসময় ছোট অ্যাঙ্গেলটা নিতে হবে। এই অ্যাঙ্গেলটা আমার এই ভেক্টর দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে না। কি বললাম বুঝতে পারলে? সবসময় ছোট অ্যাঙ্গেলটা নেবে। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা θ1 হবে, ঠিক আছে? এবারে তোমাকে যদি বলা হয় সাপোজ করো এটা হচ্ছে একটা ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে সাপোজ করো এটা, আর তোমাকে বলে দিল যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার এ ভেক্টর, আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে তুমি কি করে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করবে? বলতে পারবে? আগে ভাবো, তারপরে ভিডিওটা চালাবে। আগে ভাবো, প্লিজ ভাববে। দেখো দুটো ভেক্টরের মধ্যে যখন তোমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে তখন তুমি চুপচাপ ডাইরেকশনটা দেখো। এ ভেক্টরের ডাইরেকশন হচ্ছে এটা, বি ভেক্টরের ডাইরেকশন হচ্ছে এটা। তাহলে এই দুটো ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেলটা কত? এই দুটো ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। তাহলে 60 ডিগ্রি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। 60 ডিগ্রি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। যখন তুমি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে চাইছো তখন চুপচাপ তুমি ডাইরেকশনটা লক্ষ্য করো। এ ভেক্টরের ডাইরেকশন হচ্ছে এটা, বি ভেক্টরের ডাইরেকশন হচ্ছে এটা, আর এই দুটো ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাই জন্য 60 ডিগ্রি হচ্ছে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তুমি এখানেও দেখতে পারো এ ভেক্টরের ডাইরেকশন ছিল এটা, বি ভেক্টরের ডাইরেকশন ছিল এটা, আর এই দুটো ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেল ছিল θ1, তাই জন্য θ1 হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আরেকটা করতে দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। দেখো এটা হচ্ছে একটা ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল কত হবে? তুমি দেখো এই ভেক্টরের ডাইরেকশন হচ্ছে এটা, আর এই ভেক্টরের ডাইরেকশন হচ্ছে এটা। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে আমার a1 ভেক্টর, এটা হচ্ছে আমার a2 ভেক্টর। ঠিক আছে?
আর এটা দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর আর এটা হচ্ছে একটা ভেক্টর। সাপোজ করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60°। এটা হচ্ছে a1 একটা ভেক্টর, এটা হচ্ছে a2 একটা ভেক্টর। তাহলে এখন এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত যখন বের করবে, তখন দেখো a2 ডাইরেকশন হচ্ছে এটা, a1 এর ডাইরেকশন হচ্ছে এটা, আর এই দুটো ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। এখন এটা 60 হলে এটাও 60 হবে, তাহলে এটা হচ্ছে আমার দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। বুঝতে পেরেছো? এবার তুমি যা খুশি দেখ না কেন, তোমাকে এবার হোমওয়ার্ক আমি দিতেই পারি। সাপোজ করো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এটা হচ্ছে সাপোজ করো 30°, এটা হচ্ছে আমার a1 ভেক্টর, এটা হচ্ছে আমার a2 ভেক্টর। তাহলে অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে। চলো, এটা হচ্ছে সাপোজ করো a1 ভেক্টর আর এটা হচ্ছে তোমার a2 ভেক্টর। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45°। এটা হচ্ছে a1 ভেক্টর, এটা হচ্ছে a2 ভেক্টর। বাড়িতে করে নিয়ে আসবে। এবারে দেখো, এটা হচ্ছে a1 ভেক্টর আর এটা হচ্ছে a2 ভেক্টর। সাপোজ করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30°। এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2। তাহলে এই তিনটে তোমার হোমওয়ার্ক রইলো। এবারে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার আরেকটা নিয়ম রয়েছে, আরেকটা রুলস রয়েছে। ওই রুলসটা কি? এইখানে আমি কি দেখলাম যে চুপচাপ তুমি ডিরেকশনটা মার্ক করো। এই ভেক্টরের ডিরেকশন হচ্ছে এইদিকে, এই ভেক্টরের ডিরেকশন হচ্ছে এইদিকে, আর এই দুটো ডিরেকশনের মধ্যবর্তী যে শর্টেস্ট অ্যাঙ্গেলটা রয়েছে সেটাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। এই ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে এইদিকে আর এই ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে এইদিকে, আর শর্টেস্ট অ্যাঙ্গেলটা নেব, যেহেতু এটা শর্টেস্ট অ্যাঙ্গেল হচ্ছে তাই জন্য এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবারে আরেকটা নিয়ম রয়েছে। আমি সাপোজ করো এটাকে আমি করে দেখাচ্ছি, এটাকে আমি করে দেখাচ্ছি। এটাকে করবো না, বাদ দাও। এটা করবো না, এটা করছি। যখন তুমি দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করবে না, একটা রুল আছে। রুলটা কি? প্রত্যেকের স্টার্টিং পয়েন্ট যেন সেম হয়, প্রত্যেকের স্টার্টিং পয়েন্ট যেন সেম হয়। রুলটা কি? ইনিশিয়াল পয়েন্ট শুড বি সেম। দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট যেন সেম হয়। তুমি লক্ষ্য করে দেখো, এই ভেক্টরটা এইদিকে ছিল, এই টু ভেক্টরটা, আর এই ভেক্টরটা সেম করার জন্য আমি ইনিশিয়াল পয়েন্টটাকে আমি সেম করলাম। দেখো এখন ইনিশিয়াল পয়েন্ট আমার সেম হয়ে গেছে, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট। দেখতে পাচ্ছ? এই ভেক্টর আর এই ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আমি সেম করলাম। তাহলে ইনিশিয়াল পয়েন্ট যদি সেম হয় তাহলে এই শর্টেস্ট অ্যাঙ্গেলটা হবে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। কি বললাম বুঝতে পারলে? রুল নাম্বার 1টা তো ইজিলি বুঝতে পেরে গেছো। রুল নাম্বার 2টা হচ্ছে তোমাকে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হয় তাহলে দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটাকে সেম করতে হবে। যদি তুমি দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা সেম করো তাহলে তাদের মধ্যে মিনিমাম যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে বলবো অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর। বোঝা গেছে? এবারে এই অ্যাঙ্গেলটা 30° হচ্ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 30, এটা হবে 180 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 120°। অ্যান্সার। বুঝতে পেরেছো? এই হলো ভেক্টরের বেসিক। আজকে ভেক্টরের বেসিক্সটা নিয়ে, বেসিক কিছু ডেফিনেশন নিয়ে আলোচনা করেছি। নেক্সট ভিডিওতে ভেক্টরের সাবট্রাকশন, ভেক্টরের অ্যাডিশন, ভেক্টরের যোগের যে ভেক্টর
কি ছিল, ভেক্টর অ্যালজেব্রা, মানে ভেক্টরের যোগের যে রুলগুলো ছিল, হ্যাঁ ল অফ ভেক্টর এডিশন নিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে, এইখান থেকেই তোমার অ্যাকচুয়াল ভেক্টর অ্যালজেব্রা শুরু হচ্ছে। বুঝতে পেরেছো? চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।